অস্ট্রেলিয়া এমন একটা দল যাদের দল নির্বাচনের সময়, বিশেষ করে বড় আসরের দল নির্বাচনের সময় অভিজ্ঞতাকে সবসময় বেশি প্রাধান্য দেয়া হয়। আবেগের বশবর্তী হয়ে তারা দল নির্বাচন করেন না। জেক ফ্রেজার ম্যাকগার্ক, তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। চলতি আইপিএলে তিনি 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। কিন্তু অস্ট্রেলিয়া এমনই একটা পেশাদার দল যেখানে একটা আইপিএল এর ফর্ম বিবেচনা করে বিশ্বকাপের মতো জায়গায় তারা দল নির্বাচনে সেই প্লেয়ারকে রাখবে না, সেটা তারা রাখেও নি। ইভেন স্টিভেন স্মিথের মতো একজন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনারকেও কিন্তু রাখা হয় নাই। অবশ্যই সেক্ষেত্রে তাদের বেশ কিছু লজিক্যাল কারণও আছে। প্রথমত, ডেভিড ওয়ার্নারকে রাখা হয়েছে, কেন ম্যাকগার্ককে রাখা হয় নাই? তার পেছনে সবচেয়ে বড় কারণের জায়গাটা হচ্ছে এক্সপেরিয়েন্স। দেখেন, অস্ট্রেলিয়ার এই দলটায় 15 সদস্যের দলে 28 বছরের নিচে মাত্র একজন খেলোয়াড় রয়েছেন, সেটা হচ্ছেন ক্যামেরন গ্রিন। অর্থাৎ তারা সবসময় এক্সপেরিয়েন্সকে প্রাধান্য দেন। ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ক্যারিবিয়ানে তার খেলার একটা এক্সপেরিয়েন্সের জায়গা রয়েছে। 9টা টি-20 ম্যাচ তিনি খেলেছেন, প্রায় 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। ক্যারিবিয়ানের ক্ষেত্রে যে বিষয়টা হয়, সেখানে কিন্তু খুব বেশি ফাস্ট ফরওয়ার্ড খেলা হয় না। এই জায়গাটা একটু স্লোইশ নেচারের ক্রিকেট ঘটে। ইভেন সিপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও কিন্তু ডেভিড ওয়ার্নার খেলেছেন, তার সেখানেও এক্সপেরিয়েন্স রয়েছে। এমনকি ক্যারিবিয়ানের মাটিতে ওয়ানডে ক্রিকেট খেলার এক্সপেরিয়েন্সটাও ডেভিড ওয়ার্নারের রয়েছে। আপনারা পরিসংখ্যানগুলো এতক্ষণ পর্দায় দেখতে পেলেন। সুতরাং এই জায়গাটায় ক্যারিবিয়ানে খেলার এক্সপেরিয়েন্স নাই এরকম একজন ক্রিকেটার, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, তাকে দলে নেয়ার রিস্কটা অস্ট্রেলিয়া নেয়নি। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন, তাদের টপ অর্ডারটা কিন্তু যথেষ্ট ব্যালেন্সড একটা টপ অর্ডার। সেই জায়গাটা ট্রাভিস হেড রয়েছেন। চলতি আইপিএল এ 1 থেকে 6 নম্বর ওভারে 200-র বেশি স্ট্রাইক রেটে ট্রাভিস হেড ব্যাটিং করে যাচ্ছেন। ব্যাটিং এ বেশ কিছু ফাইন টিউনিং এনেছেন। দুই ধরনের ক্রিকেটই খেলতে পারেন। যে সময়টায় প্রয়োজন স্টেডি ব্যাটিং করা টেস্ট ম্যাচ ক্রিকেটে, সেটাও আমরা দেখি। আবার যে সময়টা ফ্লারিশ করা প্রয়োজন, সেটাও তিনি ঠিকঠাক মতো করেন। সো তাদের টপ অর্ডারটা খুব কম্প্যাক্ট, যেখানে ডেভিড ওয়ার্নার তিনি ডিপ ব্যাটিং করবেন, ইনিংসটাকে ক্যারি করবেন। ট্রাভিস হেড তিনি সেই জায়গাটায় ডেফিনেটলি অনেক ফায়ার পাওয়ার দিবেন। তবে একটা ছোট্ট জায়গা আছে যেখানে হয়তো বা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা হবে না যদি ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড তারা দুজন ওপেনিং ব্যাটিং করেন। মিচেল মার্শ চলতি আইপিএল এ খুব বেশি ফর্মে ছিলেন না তিনি, এটা একটা ম্যাটার অফ কনসার্ন হতে পারে। তবে বড় ম্যাচের বড় প্লেয়ার ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, হয়তোবা সেই জায়গাটায় তার ব্যাটিং এর প্রত্যাবর্তনের জায়গাটা আমরা দেখতে পাবো। অস্ট্রেলিয়ার এই টিমটায় কারেন্ট ফর্ম ওয়াইজ দুশ্চিন্তার একটা জায়গা রয়েছে তাদের মিডল অর্ডারের জায়গাটা। মিডল অর্ডারে গ্লেন ম্যাক্সওয়েল খুব বেশি ফর্মে নাই। ক্যামেরন গ্রিনের কথা যদি আমরা বলি, 6 থেকে 15 নম্বর ওভারে খুব বেশি ফায়ার পাওয়ার জেনারেট করতে পেরেছেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, অস্ট্রেলিয়ার এই লাইন আপটায় সবচাইতে উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে মার্কাস স্টয়নিসের। মার্কাস স্টয়নিসের ব্যাট বল দুইটার কম্বিনেশনটা কিন্তু এই বিশ্বকাপে ডেফিনেটলি একটা অনেক বড় ফ্যাক্টর হতে পারে। ইনফ্যাক্ট আমরা চলতি আইপিএল এ 6 থেকে 15 নম্বর ওভারে যদি চিন্তা করি, তার স্ট্রাইক রেটটা বা তার ব্যাটিং ডেপথটা কিন্তু অনেক বেশ ভালো। অর্থাৎ 6 থেকে 15 নম্বর ওভারে মিড ফেসটা ডমিনেট করার ক্যাপাবিলিটি মার্কাস স্টয়নিসের রয়েছে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে একটা দুর্দান্ত ম্যাচ তিনি বের করেছেন। লোয়ার মিডল অর্ডারে আপনি যদি চিন্তা করেন, টিম ডেভিড অস্ট্রেলিয়ার এই লাইন আপটার সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা, যেটা অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারটাকে একটা অনেক বড় স্টেবিলিটি অবশ্যই প্রদান করবে। ডেথ ওভার্সে 180-র মতো স্ট্রাইক রেটে তিনি চলতি আইপিএল এ ব্যাটিং করছেন। সো এটা একটা অনেক বড় জায়গা রয়েছে যেখানে অস্ট্রেলিয়া হয়তোবা তাদের নামের প্রতি সুবিচার করতে পারবে। এছাড়াও বিকল্প আরো অনেক খেলোয়াড় রয়েছেন, জশ ইংলিশের মতো, তাদেরও কিন্তু টি-20 ক্রিকেটে বেশ ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। বোলিং এর জায়গা থেকে পার্সপেক্টিভে চিন্তা করলে স্পিন বোলিং অপশনটা প্রত্যেকটা দলই বাড়াতে চাইছে, কারণ ড্রপ ইন উইকেট বলেন কিংবা ক্যারিবিয়ানের উইকেট বলেন, স্পিন সহায়ক হবে সেটা ধরা যাচ্ছে। অ্যাডাম জ্যাম্পা, তার ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ানের ট্র্যাক রেকর্ড, সেটাও আপনারা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বেশ ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, যতগুলো ম্যাচই খেলেছেন। একটা অবাক করা বিষয়, অ্যাস্টন অ্যাগারকে প্রত্যাবর্তন করানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে, ডেফিনেটলি ড্রপ ইন পিচ এবং ক্যারিবিয়ানের উইকেটের কথা বিবেচনা করে। এবং দুজন স্পিনারের, অ্যাস্টন অ্যাগারের কথা যদি আমরা চিন্তা করি এবং সেই সঙ্গে অ্যাডাম জাম্পা, ক্যারিবিয়ানে খেলার এক্সপেরিয়েন্স রয়েছে। পেস বোলিং পার্সপেক্টিভ থেকে মিচেল স্টার্ক ইজ আ ম্যাটার অফ কনসার্ন। চলতি আইপিএল এ তার ফর্মটা খুব একটা ভালো নাই, যেটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন। তিনি দেদারসে রান দিচ্ছেন, উইকেট টেকিং এর জায়গায় ইয়র্কার ঠিকঠাক মতো এক্সিকিউটও করতে পারছেন না। ইনফ্যাক্ট টি-20 ক্রিকেটে গেল 2 বছর ধরে কিন্তু মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া দলের নিয়মিত সদস্য না। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচটা তাকে বাদ দেওয়া হয়েছিল, এই ব্যাপারটা হয়তো অনেকে ভুলে গেছেন। এরপর কিন্তু গেল 1 বছরে তিনি টি-20 ম্যাচ খেলেন নাই। চলতি বছর 3টা টি-20 ম্যাচের যে সিরিজ ছিল নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে তার প্রত্যাবর্তন হয়েছে, যদিও ইকোনমি রেটের জায়গাটা কিন্তু খুব বেশি প্রমিনেন্ট না। এই জায়গাটা একটা বিষয় বলতে হবে, তা হচ্ছে নেথান এলিস। নেথান এলিস যখনই সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া দলের হয়ে, তখনই বেশ ভালো পারফর্ম করেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার পেস বোলিং লাইন আপের এই জায়গাটাতে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথান এলিস, জশ হেজলউড, এই কম্বাইন্ড বোলিং অ্যাটাকটার মধ্যে নেথান এলিস হয়তোবা একটা এক্সট্রা প্রায়োরিটি পাবেন।
সবকিছু মিলে অস্ট্রেলিয়া একটা চ্যাম্পিয়ন টিমই গঠন করেছে, এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দিয়েছে, যেটা তারা বরাবরই দেয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই, মতামত জানতে চাই, কেমন করতে পারে এবারের অস্ট্রেলিয়া দল।